বাঙালির সুষ্ঠু বিনোদনের ইতিহাসে বেতারের অবদান একসময় এমন একটা পর্যায়ে ছিল যেখানে বাংলার গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর মফস্বলের মানুষ বেতারের জাদু কণ্ঠে বিমোহিত হয়ে থাকত। সেই সময়ে বেতারের গৌরবের দিনগুলোকে আরও গৌরবান্বিত করেছিল একটি সাহিত্য পত্রিকা। মূলত বেতারকে কেন্দ্র করে প্রকাশিত হলেও এই পত্রিকা অচিরেই আপামর বাঙালি পাঠকের মন কেড়েছিল। বেতার সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে দিতে পেরেছিল এই কাগজ। যে পত্রিকার কথা বলছি তা হলো বেতার জগৎ। একদিকে বেতার তথা আকাশবাণী কলকাতার ইতিহাসের কথা জানতে গেলে যেমন অপরিহার্যভাবে এই পত্রিকার সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বাংলা সাহিত্যের আঙ্গিনাতেও এই পত্রিকার যথেষ্ট অবদান রয়েছে। অনেক কালজয়ী লেখা প্রকাশিত হয়েছে এই পত্রিকায়। এই পত্রিকার কথায় প্রবেশ করার আগে যে কাগজের প্রধান তিনটি গুরুত্ব স্মরণ করতে হবে, সেই তিনটি গুরুত্ব হলো, প্রথমত, বেতারের নানাবিধ অন্দরমহলের কথা এই পত্রিকায় স্থান পেত, তাই বেতারের বিশেষ করে আকাশবাণীর অনুষ্ঠান সংক্রান্ত ইতিহাসের কথা এখানে প্রাধান্য পেয়েছে। দ্বিতীয়ত, গল্প, উপন্যাস এবং সাহিত্যের নানা বিষয় এখানে স্থান পেয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে বেতার জগতের বিজ্ঞাপন। যেহেতু এই পত্রিকা আর পাঁচটা সাধারণ পত্রিকার মতো ছিল না, তাই এখানে মাইক্রোফোন বা যন্ত্রের বিজ্ঞাপন ছাপা হতো। এমনকি সত্যজিৎ রায় তার সিনেমার নায়িকার খোঁজে এই পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন। ভারতে বেতার পরিষেবার সূত্রপাত ঘটে একটি কোম্পানির হাত ধরে। কোম্পানিটি হলো দ্য ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। এই কোম্পানি বেতার সম্প্রচার শুরু করে 1926 সালের 26 আগস্ট। বেতার সম্প্রচারের পরপরই কিন্তু এই বেতার জগৎ পত্রিকাটি প্রকাশ পায়নি। সম্প্রচারের 3 বছর পর অর্থাৎ 1929 সালে 27শে সেপ্টেম্বর এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রকাশের সময় তার পৃষ্ঠা সংখ্যা ছিল 8 এবং পাক্ষিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়। প্রথম সংখ্যা ছাপা হয়েছিল 1200 কপি। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। একসময় তা ছিল তুঙ্গে। তবে অপরাপর পত্রিকার মতো এই কাগজের প্রকাশ তো একক উদ্যোগে ছিল না, তাই পুরোটাই একটা আমলাতান্ত্রিক সিদ্ধান্তের উপরেই নির্ভর করতে হতো। মূলত আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের সূচি, এইসবের আকর্ষণ শ্রোতাদের কাছে সবথেকে বেশি ছিল। আকাশবাণীর পুরোটাই যেহেতু শ্রুতি মাধ্যম, তাই স্টুডিওতে যারা অনুষ্ঠান করেন, যাদের কণ্ঠ সম্প্রচার হয়, তাদেরকে দেখার জন্য শ্রোতাদের একটা আকর্ষণ থাকতো। আর এই আকর্ষণ অনেকখানি মেটাতো এই বেতার জগৎ পত্রিকা। প্রথম দিকে পুরো পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী। কিন্তু মজার বিষয় হলো, সম্পাদক হিসেবে অনুষ্ঠান সচিবের নাম ছাপা হতো। পরবর্তীকালে সম্পাদনার দায়িত্ব নেন বিখ্যাত সাহিত্যিক নলিনীকান্ত সরকার। তিনি প্রায় 13 বছর একটানা এই পত্রিকা সম্পাদনা করে গেছেন এবং তার সময়েই এই পত্রিকা বিরাট রকমের জনপ্রিয় হয় পাঠকের মধ্যে। শুক্রবার এই পত্রিকা প্রকাশের দিন ধার্য ছিল। প্রতিটি সংখ্যার দাম ছিল সাধারণ সংখ্যা 1 আনা। সেটা অবশ্য শুরুর দিকে, তারপর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছিল এবং বিশেষ সংখ্যার ক্ষেত্রে আরেকটু বেশি। তবে 1 বছরের জন্য গ্রাহক হলে দাম লাগতো 1 টাকা 14 আনা। এর সঙ্গে ডাক খরচ ছিল আলাদা। যেহেতু এই পত্রিকা সরকারি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়, তাই শেষও হয়ে যায় আধিকারিকের এক কলমের খোঁচায়। আসলে দূরদর্শন চলে আসবার পর বেতারের প্রতি মানুষের আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকছে। একটা সময়ে বেতারের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে যায়। তাহলে বেতারই যদি অস্তিত্বের সংকটে পড়ে, তাহলে তাকে ঘিরে পত্রিকা কীভাবে চালানো যাবে? এই প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে অন্দরমহলে। তারপর 1986 সালে প্রকাশিত হয় বেতার জগতের শেষ সংখ্যা। ঘোষিতভাবেই পথ চলা বন্ধ হয়ে যায় বাংলা ভাষার অমন একটি সুন্দর কাগজের। তবুও যে কদিন এই বেতার জগৎ পত্রিকা প্রকাশিত হয়েছে, তাতেই বেশ কিছু ইতিহাস আর ব্যতিক্রমী দৃষ্টান্ত রেখে গেছে পাঠক মহলে।
যেমন একটি অন্য ধারার বিনোদনকে মানুষের কাছে পৌঁছতে সাহিত্যের সাহায্য নিতে গিয়ে সাহিত্যের জগতে মাইলস্টোন হয়ে যাওয়া এই বিরল ঘটনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বড় বড় লেখকের বিখ্যাত সাহিত্য এই পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেমন মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, আশুতোষ মুখোপাধ্যায়ের সোনার কাঠির উপর কাঠি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাঁসের আকাশ, নিশি যাপন, সুনীল গঙ্গোপাধ্যায়ের সুখের দিন ছিল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবন পাত্র প্রভৃতি কালজয়ী রচনা পাঠকের কাছে প্রথম পৌঁছে দিয়েছিল এই বেতার জগৎ। বেতার জগতের বিজ্ঞাপন নিয়ে সম্পূর্ণ এক আলাদা আলোচনার উপস্থাপনা করা যায়। এক্ষেত্রে সাহিত্যের পাতায় বিজ্ঞাপন প্রকাশ করা বিষয়ে কয়েকটি একক কাজ করেছে বেতার জগৎ। প্রথম কথা, সব ধরনের বিজ্ঞাপন এতে ছাপা হতো। তার মধ্যে সঙ্গীত বিষয়ক যন্ত্র, মাইক্রোফোন, ক্যাসেট এইসবের বিজ্ঞাপন থেকে সঙ্গীতের ধারা চর্চা করা আমাদের বিশেষ সুবিধা হয়েছে। এছাড়া বেশ কিছু আইন এবং বিধিনিষেধ ছাপা হতো এই কাগজে, যেমন লাইসেন্স ছাড়া বাড়িতে রেডিও সেট রাখা যাবে না, কিভাবে সেই লাইসেন্স পাওয়া যায়, এ সমস্ত বিষয়ে ছাপা হতো বিভিন্ন লেখা। বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রচ্ছদের পাতায় বিজ্ঞাপন ছাপার চল প্রথম নিয়ে আসে বেতার জগৎ পত্রিকা। এই পত্রিকা দীর্ঘস্থায়ী না হলেও যে কাজ বিনোদন জগতে করে দিয়ে গেছে তা অনেকাংশেই পথপ্রদর্শক স্বরূপ। আকাশবাণীর শতবর্ষের দোরগোড়ায় এই পত্রিকার জন্য আজও বহু পাঠকের মন কেমন করে। শুনলেন বেতার জগৎ বিষয়ক একটি লেখা। এটি লিখেছেন শঙ্খ অধিকারী।